আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে। বিগত আমরা ক্রোনোলজিক্যালি সিরিজ ক্লাস অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা সেন্টেন্স অ্যান্ড ইটস স্ট্রাকচার, সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স এর পরের পার্টটা আমাদের আসে পার্টস অফ স্পিচ, রাইট? আমরা আজকে পার্টস অফ স্পিচের খুবই বেসিক আলোচনা করব, খুবই বেসিক আলোচনা করব, যাতে আমি ধরেই নিতেছি এখানে হয়তোবা তোমাদের ভেতরে আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের ভেতরে হয়তোবা অনেকে এই পার্টস অফ স্পিচ একটু প্রথম থেকে শুরু করতে চাচ্ছে। ঠিক আছে, আমরা আজকে জানবো যে পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি। সো এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত থাকো, খুব ইজিলি তোমাদের মাথায় ঢুকবে। এরপরে আমরা পার্টস অফ স্পিচের পার্ট বাই পার্ট আলোচনা করতে থাকবো। আসো, মূলত পার্টস অফ স্পিচ অর্থাৎ এতটুকু অংশকে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের দেখতে হয় যে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ। পার্ট শব্দের অর্থ কি? অংশ। হ্যাঁ, অফ মানে এখানে র অথবা এর, এবং স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এরকম দুইটা ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয় এবং তার মাঝখানে একটা প্রিপোজিশন থাকে, in that case we have to keep it in our mind that we have to translate it from the back side or last to first। ঠিক আছে, আমাদেরকে শেষ থেকে এটার মিনিং করে আসতে হবে। যেমন এখানে আমরা বলতেছি যে পার্ট অর্থ কি? অংশ, র এর উক্তি। তাহলে অংশের উক্তি তো হয় না, উক্তি বলা হয় সেইটার অংশ, রাইট? বাক্যের মধ্যে প্রতিটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা পদ বলি, রাইট? এখন দেখো একটা জিনিস, যে আমি একটা সেন্টেন্স লিখতেছি, এখানে পুরো পার্টস অফ স্পিচ আছে। যেমন হুররা, হুররা, yesterday David got the first prize এই প্রাইস এবং আর PRICE প্রাইস, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, একটু পরে বলে দিতেছি। হুররা, yesterday David got the first prize and সে খুব জেনারাস। ঠিক আছে, এই জন্য he gave it to রানা। একটা জিনিস খেয়াল করো, এইখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আছে। মূলত একটু আলোচনা করি, তারপরে পার্টস অফ স্পিচ কত প্রকার এটা নিয়ে আলোচনা করতেছে। আগে দেখে নেই কোন কোন পার্টস অফ স্পিচ। হুররা, মূলত এইটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে কনজাংশন, এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টারজেকশন বুঝলাম কিভাবে? এখানে নোট অফ এক্সক্লেমেশন সাইন আছে। ইয়েস্টারডে অর্থাৎ সময় উল্লেখ করতেছে, যখন সময় উল্লেখ করে তখন আমরা জানি সেটা অ্যাডভার্ব অফ টাইম, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তাইলে আমরা কি পাইলাম? অর্থাৎ আমরা ইন্টারজেকশন পাইছি। এরপরে আমরা কি পাইছি? এরপরে আমরা অ্যাডভার্ব পাইছি। এরপরটা আমরা কি পাইছি? ডেভিড, কোনো কিছুর নাম, তার মানে কোনো কিছুর নামকে আমরা কি বলতেছি? নাউন। গট, পাওয়া। তাইলে পাওয়া ভার্বের কাজ, কোনো ক্রিয়া সম্পাদন হচ্ছে, যখন ক্রিয়া সম্পাদন তখন সেটাকে আমরা কি বলি? ভার্ব। দা, এটা অ্যাডজেক্টিভ। এ এন্ড দার অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ফার্স্ট, এইটাও কি? অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ফার্স্ট প্রাইজ, এই প্রাইজটা হচ্ছে আমার বাক্যে এখানে কি? নাউন। এখানে কি? নাউন। এন্ড, এইখানে আমার এটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। কেন কনজাংশন হিসেবে কাজ করতেছে? কারণ দুইটা বাক্যাংশকে এই এন্ড দ্বারা কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। এখন দেখো হি, এইটা হি যেহেতু বলতেছি, তার মানে এটা প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই তো প্রোনাউন। নাও, রাইট? নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। এরপরে বলছে যে হি গেভ ইট টু রানা, সরি, GAVE, গেভ। এই গেভ কোথায় চলে যাচ্ছে? ভার্বে। গেভ ইট, এই ইট আবার কি? ইটও কি? প্রোনাউন। হ্যাঁ, ইটও কি? প্রোনাউন। টু, এইখানে যেহেতু টু কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি প্রিপোজিশন। এর পরেরটা আছে কনজাংশন, সরি, এর পরেরটা আবার আসতেছে কি? এর পরেরটা আছে হচ্ছে আবার নাউন। তাহলে পার্টস অফ স্পিচ কত পেলাম? 1 2 3 4 5 6 7 8। মূলত ওল্ড গ্রামারে পার্টস অফ স্পিচ 8 প্রকার।
আর মডার্ন গ্রামারে যদি চিন্তা করা হয় তাহলে মডার্ন গ্রামারের পার্টস অফ স্পিচ 11 প্রকার। এর সাথে কি যুক্ত হয়েছে? তিনটা, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে ডিটারমিনার। এই তিনটা জিনিসকে অ্যাড করে মডার্ন গ্রামারে অর্থাৎ মানে এমজি মডার্ন গ্রামারে অর্থাৎ এইটাকে বলতেছে যে এটা হচ্ছে 11 প্রকার, ঠিক আছে। কিন্তু আমরা জানি পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। এই 8 প্রকার নিয়ে একটু আলোচনা করব। একটু লক্ষ্য করো যে প্রথম থেকে যদি একটু আলোচনা করে আসি তাহলে প্রথমত আসে নাউন। কি আসে? নাউন। মূলত নাউনটা কি? নাউন মিনস আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নেমিং কোনো কিছুর নামকে। নাউন মিনস আ মিনস আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে আমাদের কি বলা হয়? নাউন বলি। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে অর্থাৎ সাবস্টিটিউশন ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরিবর্তে বাক্যকে সুন্দর এবং শ্রুতিমধুর করতে এবং সময় বাঁচাতে, জায়গা বাঁচাতে যেটা ব্যবহার করা হয় সেটা মূলত বাক্যে হচ্ছে হলো কি? প্রোনাউন। প্রোনাউন এবং এই নাউন এবং প্রোনাউন বাক্যে সবসময় ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম এই নাউন এবং প্রোনাউন আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। আমরা এরকম একটা ছন্দ জানি যে সাবজেক্ট অবজেক্ট যেখানে নাউন প্রোনাউন সেখানে, কেমন? অর্থাৎ এর পরেরটা খেয়াল করো, এরপর নাউন প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউনকে মূলত কোয়ালিফাই করার জন্য, কি করার জন্য? কোয়ালিফাই করার জন্য যেটা দরকার হয় সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ এমন একটা জিনিস যেটা নাউনকে ছাড়া একা একা খুব অধিকাংশ সময় সে অর্থ প্রকাশ করতে পারে না। কেমন পারে না? অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভ যখন বসে তখন সে নাউনকে সাথে নিয়ে বসে এবং নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। যেমন আমরা বলতেছি গুড, ব্যাড, অনেস্ট, ব্ল্যাক, তারপরে ইন্টেলিজেন্ট, তারপরে জেনারাস, ঠিক আছে। এই ধরনের ইটিসি, এই ধরনের যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা মূলত বলে থাকি অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ গেল, এরপরে যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে ভার্ব। মূলত বলা হয়ে থাকে যে ভার্ব মিনস টু ডু সামথিং। হ্যাঁ, কিন্তু ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞার ডেফিনিশনটা হচ্ছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড। এ ভার্ব ইজ আ ওয়ার্ড। A verb is a word which, যেটা কি করে? which states, যেটা বিবৃতি প্রদান করে, which states about a person, a place or a thing। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা কোনো স্থান সম্পর্কে কি করে? বিবৃতি প্রদান করে, অর্থাৎ স্টেট করে, বিবৃতি প্রদান করে থাকে। যেমন আই গো, কে যায়? আই যায়। আই ইট, কে খায়? আই খাই। আই হ্যাভ, কার আছে? আমার আছে। সো আই অ্যাম, কে হয়? আমি হই। সো এই জিনিসগুলোকে আমরা মূলত কি বলে থাকি? ভার্ব বলে থাকি। কেমন? আচ্ছা, এই ভার্বটা কখন সংগঠিত হচ্ছে? হোয়ার, কোথায়? হোয়েন, কখন? এবং হাউ, কিভাবে সংগঠিত হচ্ছে? হোয়ার, হোয়েন এবং হাউ, এই প্রশ্নের উত্তর যখন দেয় তখন আমরা এটাকে বলে থাকি যে এইটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? মূলত অ্যাডভার্ব, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে থাকো, ছোট্ট কয়েকটা টিপস এন্ড ট্রিক্স দেখাই দিব ভিডিও শেষে। সেটা হচ্ছে হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা যখন প্রকাশ করা হয় তখন আমরা সেটাকে বলি অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব। ভার্বকে যেটা কি করতেছে? অ্যাড করতেছে, অর্থাৎ যোগ করতেছে, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। মূলত প্রিপজিশনের যখনই কথা আসবে তখন তোমরা একটা জিনিস মাথায় রেখো যে প্রি মানে হচ্ছে কি? এই প্রি কথাটার মানে হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, রাইট। এই প্রিপজিশন কোনগুলো আছে? যেমন অ্যাট, ইন, তারপরে কি? উইথ ইন, ঠিক আছে, উইথ ইন, তারপরে উইথ আউট, তারপরে বাই, ফর, ঠিক আছে, সিন্স, ঠিক আছে, সিন্স। এরপরে কি? অ্যাবভ, বিলো, ডাউন, আন্ডার, ঠিক আছে, ইনটু,
এরপরে আছে অন টু, অন টু, ঠিক আছে। এরকম আরো কি আছে, তারপরে অফ, ও ডবল এফ, অফ, এফ এফ, শুধু অফ, ঠিক আছে, শুধু একটা অফ। তারপর আমরা কি ব্যবহার করতে পারি আর, বিলো, আন্ডার, ডাউন, অ্যাট, ইন, তারপরে বাই, ফর, উইথ ব্যবহার করছি, উইথ, 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 ইয়েস, উইথ নাই, সো এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, উইথ, ইটিসি এটসেট্রা, আরো থাকতে পারে। সো প্রিপোজিশনের প্রধান কাজ হচ্ছে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, এবং ওয়ার্ডের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনের কাজই হচ্ছে ওয়ার্ডের সাথে, অর্থাৎ ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করা, এটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে প্রিপোজিশন। তুমি দেখো এই যে এইখানে যে টু, এই গেভ ইট টু, এই যে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটার যে সম্পর্ক স্থাপন করছে এইটা হচ্ছে প্রিপোজিশন। এবং তুমি যদি হুট করে প্রিপোজিশনটাকে বাদ দিয়ে দাও তাহলে দেখবা যে সেন্টেন্সটা মিনিংফুল হয় না। যেমন আমি যদি বলি দ্য কালার, সি ও এল ও ইউ আর, কালার অফ দিস বুক। এখন তুমি যদি বলো দ্য কালার দিস বুক, দ্য কালার দিস বুক, এইটা আসলে মিনিং কোনো মানে অর্থবহ, মানে মিনিং অর্থবহ, অর্থ বহন করতেছে না। দ্য কালার অফ দ্য বুক অর্থাৎ বইটির রং, ঠিক আছে। এই যে ওয়ার্ডের সাথে ওয়ার্ড বা ফ্রেজের সাথে ফ্রেজের সম্পর্ক স্থাপন করার জন্য আমরা প্রিপোজিশনটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে শেষ করো। প্রিপোজিশন এর পরেরটা আছে কি, প্রিপোজিশন যদি হয় তাহলে প্রিপোজিশনের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কনজাংশন, কনজাংশন, ঠিক আছে। এই কনজাংশন জিনিসটা কি, কনজাংশন, কনজাংশন, এই কনজাংশনে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কনজাংশন যখন ব্যবহার করা হয় তখন ক্লজের সাথে ক্লজের সম্পর্ক স্থাপন করার জন্য, ক্লজের সাথে কিসের, অর্থাৎ ক্লজের সাথে ক্লজ এর সম্পর্ক স্থাপন করার জন্য আমরা এই কনজাংশনটাকে কি করে থাকি, ব্যবহার করে থাকি। এবং এই কনজাংশনটা প্রধানত দেখা যায় যে দুই প্রকার, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন বসি তাহলে এইটার একটু একবারে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে যাই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি আসলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে আমরা বুঝাই যে এইটা অধীনস্থ, কারো অধীনে থাকে। যেমন কারো অধীনে, যেমন যেমন এখানে থাকতে পারে হু, তারপরে থাকতে পারে হোয়াট, তারপরে থাকতে পারে হোয়ার, তারপরে থাকতে পারে হোয়েন, হাউ, এরপরে হুইচ, এরপরে দ্যাট, হ্যাঁ, এরপরে দ্যাট, তারপরে দো, দো, এরপরে অল দো, অল দো, এরপরে লেস্ট, এরপরে কি থাকতে পারে, লেস্টের পরে আনটিল, 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 টিল, আনলেস, আনলেস, বিকজ, বিকজ, সিন্স, সিন্স, অ্যাজ, ঠিক আছে, বাট, except, except, behind, সরি, এগুলো বাট, এক্সেপ্ট, বিহাইন্ড, এগুলো হচ্ছে হলো সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভিতরে, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনের ভিতরে যাবে। এ এ অ্যাজ, প্রোভাইডেড, পি আর ও ভি আই ডি ই ডি, প্রোভাইডেড, অথবা প্রোভাইডেড দ্যাট, ইটিসি, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যখন বাক্যে বসে তখন তোমার মাথায় রাখতে হবে এগুলোর পূর্বের ক্লজ অথবা পরের ক্লজ। ম্যাক্সিমাম কিছু জায়গায় হচ্ছে পরবর্তী ক্লজটা ডেফিনেটলি একটা ক্লজ আরেকটা ক্লজের উপরে কি করতেছে, নির্ভর করতেছে, তাছাড়া সে তার অর্থ সম্পন্ন করতে পারবে না এই কনজাংশনগুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যখন ব্যবহার করা হয়। আর আরেকটা আছে হচ্ছে হলো এটাকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে আমরা বলি এ ফ্যান বয়েস, এ ফর, এ ফর অ্যান্ড, ঠিক আছে, ফ্যান, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এরপরের যে ফ্যান বয়েস, ঠিক আছে, এইটাই আরো তো আছে। এরপরের যে কনজাংশন গুলো থাকে সেটাকে আমরা বলি এইদার অর, এইদার অর, নেইদার
নেইদার, নর, নট অনলি, বাট অলসো। আর একটা আছে হাউ এভার, মোর, মোরওভার, হাউএভার এবং মোরওভার। ঠিক আছে, এই হাউএভার মোরওভার যখন থাকবে তখন এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ এগুলা হচ্ছে দুইটা স্বাধীন ক্লজকে কি করে, একসাথে যুক্ত করে, অর্থাৎ একসাথে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এগুলো যখন বসে তখন ডেফিনেটলি কোনো ক্লজের উপরে ডিপেন্ড করে না। যেমন আই উইল give him some money. I will give him some money and he will give me some medicine. দেখো এখানে I will give him some money, আমি তাকে কিছু টাকা দিব, and he will give me some medicine, সে আমাকে কিছু ওষুধ দিবে, রাইট? সো এইখানে এই যে I will give him some money, এই এতটুকু একটা স্বাধীন ক্লজ, আবার he will give me some medicine, এই এতটুকু হচ্ছে আমার আরেকটা ক্লজ। এখানে কিন্তু কেউ কারোর উপরে কি করে নাই, ডিপেন্ড করে নাই, কেউ কারোর উপরে নির্ভরশীল হয় নাই। কিন্তু এখানে যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে দেখো এরকম যদি আমরা বলি যে I know the boy who has done the job, যে কাজটা করেছে। এখন কথা হচ্ছে যে কে কাজটা করেছে, এই এখান থেকে হু হ্যাজ ডান দ্য জব, এই এতটুকুকে আমি যদি এই অংশটুকুকে মুছে দিই, এতটুকু অংশকে যদি আমি মুছে দিই তাহলে আমার আসে কি হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে। এখন কথা হচ্ছে কে কাজটা করেছে, এই যে দ্য বয়, কিন্তু এখানে তো দা বয় উল্লেখ নাই, আমরা এতটুকু অংশকে অলরেডি অমিট করে ইরেজ করে দিছি। সো যার কারণে বুঝতে হবে এই কনজাংশনটা, এই সাবঅর্ডিনেটিভ কনজাংশনটা আমার পূর্ববর্তী ক্লজের উপরে কি করতেছে, নির্ভর করতেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি কনজাংশন। তাহলে কনজাংশনের পরে লাস্ট ওয়ান কি থাকে, লাস্ট ওয়ান যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারজেকশন, রাইট? আচ্ছা, প্রাইস এবং প্রাইস ওইটা ভুলি নাই কিন্তু, হ্যাঁ ওইটা মুছে দিলাম, কিন্তু তারপরে বলে দিতেছে, আমি লিখে রাখতেছি আলাদা করে যে প্রাইস, PRIC, প্রাইস ভার্সেস PRIZE, প্রাইস। কেমন? আচ্ছা, এখন দেখো আমরা যখন বলতেছি যে এদিকে আমরা কি বলছি, ইন্টারজেকশন, এই ইন্টারজেকশন ওয়ার্ড কোনগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা আবেগ সূচক শব্দ হয়, হ্যাঁ, যেমন হুররা, অ্যালাস, ওহ গড, তারপরে ও মাই গুডনেস, হ্যাঁ, এগুলো একের অধিক, হুররা, অ্যালাস, ফাই আছে, এগুলা হচ্ছে হলো ফ্রেজের মধ্যে ঢুকে গেছে। যাক, সমস্যা নেই, কিন্তু এর পরে যে সাইনটা থাকে এই সাইনটাকে আমরা বলি নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন বলতে কি বোঝায়, অর্থাৎ এই যে এই সাইনটাকে আমরা বলি যে আবেগ সূচক যে চিহ্নটা, এই চিহ্নটা। সো এইটা ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত আলোচনা। এর মধ্যে আমি বলছিলাম যে একটু পার্টস অফ স্পিচ যখন আমরা ব্যবহার করব তখন দুইটা জিনিস আমাদেরকে খুব ভোগান্তিতে ফেলাবে, হ্যাঁ, বা ভোগান্তিতে ফেলবে। সেটা হচ্ছে যে তার এক নাম্বারটা হচ্ছে অ্যাডজেটিভ, দেখো অ্যাডজেটিভ এবং তারপরেরটা হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমাদের মনে হইতে পারে এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়লাম না, এই 8 প্রকারের মধ্যে দুইটা শব্দের সাথে এডি কথাটা যুক্ত আছে, খেয়াল করো, লক্ষ্য করো, অ্যাড কথাটা যুক্ত আছে। এই অ্যাড কথাটা যুক্ত করার কারণে তোমার একটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাডজেটিভ কাকে কোয়ালিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে, প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে যেতে পারে। কিন্তু বিশেষত প্রথমত অ্যাডভার্ব মডিফাই করে কাকে, ভার্বকে। অর্থাৎ
ভার্ব কোথায় সংঘটিত হচ্ছে, কেন সংঘটিত হচ্ছে, কিভাবে সংঘটিত হচ্ছে, এইসব প্রশ্নের উত্তর যে দেয় সে বাক্যে হচ্ছে অ্যাডভার্ব। এবং সবচেয়ে মাথায় রাখবা এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটাই হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। অর্থাৎ অতিরিক্ত অংশ কি জন্য? এক্সট্রা পার্ট, এক্সট্রা ইনফো। অর্থাৎ মানে তারা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে কার সম্পর্কে? অ্যাডভার্ব হলে ভার্ব সম্পর্কে, আর অ্যাডজেক্টিভ হলে নাউন বা প্রোনাউন সম্পর্কে। যেমন আমি বলতেছি যে হি ইজ আ ভেরি গুড, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। একটা জিনিস একটু লক্ষ্য করো, সেখানে এখানে দেখো একটা স্ট্রাকচারে ফেলানো হয়েছে, সেটা হচ্ছে ডেটার আর্টিকেল অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্বকে এটাকে বলতেছি ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার। কেন? এইটা অ্যাডজেক্টিভকে জোর আরোপ করতেছে, অ্যাডজেক্টিভকে কি করতেছে? জোর আরোপ করতেছে। আবার স্টুডেন্ট, হ্যাঁ। সো এইখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে গুড। এই ভেরি এবং গুডের মধ্যে পার্থক্যটা মানে জায়গাটা, এই দুইটাকে আমরা যদি বাদ দিয়ে দেই, তার আগে বাদ দিয়ে দিই, সেন্টেন্সের কোনো ক্ষতি হবে না। তার আগে দেখে নেওয়া জরুরি যে এই ভেরিটা কোন পার্টস অফ স্পিচ আর এই গুডটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখো এই ভেরিটা মডিফাই করতেছে কাকে? গুডকে। সো গুড আমরা জানি বাক্যে কি? অ্যাডজেক্টিভ। গুড, ব্যাড, অনেস্ট, ব্ল্যাক, ঠিক আছে, এটিসি, এগুলো হলো কি বাক্যে অ্যাডজেক্টিভ। আর এই গুড কোয়ালিফাই করতেছে কাকে? স্টুডেন্টকে, নাউনকে। অর্থাৎ এই নাউনকে যখন মডিফাই করে তখন এই নাউনটা কি? নাউনকে মডিফাই করার ক্ষমতা আছে কার? অ্যাডজেক্টিভের। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বাক্যের অলংকার বৃদ্ধি করার জন্য বাক্যে আসে, অর্থাৎ সেন্টেন্সে আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদেরকে তুমি যদি কখনো সেন্টেন্স থেকে বাদ দিয়ে দাও, সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে তেমন একটা বেগ পেতে হয় না, ঠিক আছে, অর্থ প্রকাশ করে ফেলে। যেমন দেখো আমি যদি বলি যে হি ইজ এখান থেকে যদি ভেরিকে আমরা ডিলিট করে দেই, ইরেজ করে দেই, তাহলে হি ইজ আ গুড স্টুডেন্ট, অলরেডি প্রকাশ করছে সে একজন ভালো ছাত্র। এখন সে হয় একজন ভালো ছাত্র, এখন গুডটাকে ইরেজ করি, ইরেজ করলে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। কিন্তু সবচেয়ে মজার বিষয়, তুমি যদি এখানে স্টুডেন্টটাকে কেটে দিতে চাও তাইলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল হবে না। কেন? হি ইজ আ কি, হি ইজ আ কি, এই যে কি, এই কি এর প্রশ্নের উত্তরটা দিল হচ্ছে কি? নাউন। হি ইজ আ স্টুডেন্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে যিনি হি তিনি কি? স্টুডেন্ট। যিনি হি তিনি স্টুডেন্ট। অর্থাৎ যিনি তিনি দিয়ে তোমরা বাংলায় যেমন ভাঙতে পারো সমাসকে, তেমন এখানে যিনি তিনি মূলত এখানে এইটা হলো কমপ্লিমেন্টের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? কমপ্লিমেন্ট। এবং একটা জিনিস একটু মাথায় রেখো যে যদি কখনো নাউনের সাথে যদি কখনো এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভে টার্ন করে, অর্থাৎ অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হয়। বাট যখন তুমি দেখবে যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হচ্ছে তখন আমরা সেটাকে বলি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সো বাক্যে এই ধরনের জিনিস, এই ধরনের শব্দগুলোকে চিহ্নিত করতে পারলে তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এর পরের যে ধাপটা থাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অথবা বাক্যে কখন ভার্বের দরকার হবে, কখন নাউনের দরকার হয়, কখন কনজাংশনের দরকার হয়, কখন প্রিপোজিশনের দরকার হয়, এগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে ইনশাআল্লাহ। এগুলার প্রত্যেকটা জিনিসটাকে তোমাকে আসলে ফিল করতে হবে যে এই জিনিসগুলো কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হচ্ছে। আমি ভার্বকে কখন ইউজ করতেছি, প্রিপোজিশনকে কখন ইউজ করতেছি। সো এই ছিল বেসিক ধারণা। এরপরে আমরা আস্তে আস্তে করে এরপরে পার্টস অফ স্পিচ আলোচনা করতে থাকবো। তোমাদের এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।